তোমার কানুনবালা হওয়ার স্বপ্ন ছিল, সেটা কিরকম, কিভাবে? কানন দেবী আর তার স্বামী বসে আছেন হরিদাস ভট্টাচার্য। হরিদাস ভট্টাচার্য হঠাৎ ধরলেন, দেখো দেখো, ঠিক তোমার মতো চোখ দুটো না। বাস, আমাকে আর পাইকে 7 দিন স্কুলেই গেলাম না। আমার চোখ কানন দেবীর মতো। চোখের প্রশংসা নিশ্চয়ই বহুবার পেয়েছো, এত সুন্দর না, চোখের। চোখের প্রশংসা সবাই করেছে। আমি আয়না দিয়ে দেখলে আমার খালি মনে হতো এত বড় বড় চোখ কেন, মুখটা একটু বড় বড় চোখ। আমরা 10 টাকা স্টেশনে বললেই হতো 10 মিনিট বাড়ি, গাড়ি দারোয়ানরা ঠিক দেখতো। তুমি সবার ছোট? আমি সবার ছোট। খুব আদরের ছিলে না, সবচেয়ে মানে খুব হেলাচেদ্দেই মানুষ হয়েছে। তোমার পরিবার আসেনি, বাবা মা না, কেউ তখন আসেনি? আসেনি, কারণ এত বড় বাড়ি ছিল আমাদের ঢাকা। 2টো পুকুর ছিল, একটা মাছ খাবো, একটা হচ্ছে চান করে সাঁতার শিখব। ঢাকা থেকে চলে এসেছিলাম পূর্ব বাংলা থেকে পার্টিশনের পরপরই। তখন সবাই আসছেই যাচ্ছে, মানে ওই দিকে যাচ্ছে, ওই দিক থেকে আসছি। প্রথম সিনেমার অফারটা কবে পেলে? সিনেমার অফার তো হিরোইন হিসেবে পাইনি প্রথম। কিরকম? ওখানে ভিড়ে দাঁড়াতাম, 20 টাকা 25 টাকা দিত, সেটাই বাবার হাতে এনে দিতাম। তা নাহলে আমাদের খাওয়ার সংস্থান ছিল না। স্টুডিওতে গেলেই সবাই খুব বলতো যে তুমি হিরোইনের টেস্ট দাও না কেন, তোমার এত সুন্দর চোখ মুখ, এসব বলতো। আর কোথায় কি আমি জানি না কিছু। আচ্ছা, এই যে এক্সট্রাস এর কাজ শুরু করলে, তখন আস্তে আস্তে পেছনে ভিড়ে দাঁড়াতে এবং সেখান থেকে কিছু পয়সা রোজগার, সেখান থেকে পরিবার চালানো করতে করতে প্রথম সিনেমা হলো যে পাশের বাড়ি আমি হিরোইন হয়ে এলাম। অভিনয়ে তিনি সর্বদাই উজ্জ্বল, আর সারল্য এবং রসবোধে আরো আকর্ষণীয়। বাঙালির চিরকালীন ম্যাটিনি আইডল সাবিত্রী চ্যাটার্জি আজকে আমার পডকাস্টে ডেবি আনলিস্টে আমার গেস্ট। দিদি নমস্কার, তোমার সঙ্গে দেখা হবে এটা আমার পডকাস্টে, এটা আমার স্বপ্নের একটু বাইরে ছিল। অ্যাট লাস্ট তুমি সময় করতে পারলে এবং আমাদের স্টুডিওতে তোমাকে পেলাম। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। দিদি, মানে তোমার কথা, তোমার গল্প মোটামুটি সকলেই জানে, যারা তোমাকে ভালোবাসে, যারা তোমার অভিনয় ভালোবাসে তারা। তাই আমি ভাবছিলাম যে তোমাকে আমি কোন জিনিসটা নিয়ে প্রশ্ন করব যেটা জানে না মানুষজন। খুব কম সেরকম খুঁজে পেলাম কিছু। তবে ছোটবেলা থেকে শুরু করি। একটা ইন্টারভিউতে দেখছিলাম তুমি বলেছো যে তোমার কানুনবালা হওয়ার স্বপ্ন ছিল, সেটা কিরকম, কিভাবে? সেটা হয়েছিল যে আমি আমার দিদির বাড়িতে বেড়াতে গেছিলাম। তখন আমার দিদি টালিগঞ্জ হাড়ি আছে, ওখানে ছিলেন আর কি। ছিলেন মানে তার শ্বশুর ছিলেন ওখানকার ওসি থানার। তো ন্যাচারালি ওখানে আমি যখন খুব ছোট, তখন ওখানে ওই একটা মাঠ ছিল থানার, ওখানে সন্ধ্যাবেলা খেলা টেলা করতাম সকল বাচ্চাদের সঙ্গে। করতে সেদিনও করছিলাম, একটা বিরাট গাড়ি এসে থামলো। তখন খুব সুন্দর গাড়িটা, একজন লোক নেমে গেল। গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে, আমরা খেলছি। হঠাৎ দেখলাম হাত দিয়ে হাত বাড়িয়ে আর কি ওই এতে ওই জানলা দিয়ে আমাকে ইশারা করছে, এই কুকি শোনো, এই কুকি শোনো। আমাকে ডাকছে কেন গাড়ি থেকে? তখন গেলাম, আমাকে ডাকছেন? বললো হ্যাঁ। দেখি কানন দেবী বসে। আমি সিনেমার ভীষণ পোকা ছিলাম, আর আমার দিদির মেয়ে ভীষণ মানে সিনেমা দেখতে চাইতো না, তখন খুব শিশু, ওকে নিয়ে বাইরে যেতে হতো, গল্প টল্প করে আবার এসে বসতাম, আবার বাইরে যেতে হতো। ওই জন্যে আমাকে নিয়ে যেত। আর আমার তখন ধারণা ছিল যে সিনেমা হওয়া মানেই ওই ওই এক জায়গায় লুকিয়ে থাকে আবার এসে করে যায়। আমার কোনো আইডিয়াই ছিল না। আচ্ছা, তো আমি খালি খুঁজতাম পাশে কোথায় গেল, আবার তো আসবে, এরকম। তো যাই হোক, আমাকে
তখন তো ওই এ করলো, তখন দেখলাম কানন দেবী আর তার স্বামী বসে আছিল হরিদাস ভট্টাচার্য। তো হরিদাস ভট্টাচার্য হঠাৎ ধরলেন, দেখো দেখো, ঠিক তোমার মতো চোখ দুটো না। বাস, আমাকে আর পায় কে? 7 দিন স্কুলেই গেলাম না, আমার চোখ কানন দেবীর মতো। একটা পেয়ে বসলো আর কি। তা আমার দিদি বাবাকে চিঠি লিখলো, সাবিত্রী এরকম পড়াশোনা একদম করছে না, স্কুলেও যাচ্ছে না, সে খালি বলছে আমি কাননবেলা। একদম। কানন দেবীর মতো আমার চোখ, মানে কি বোকা বোকা তখন ব্যাপার ছিল। সেই স্বপ্ন শুরু হয়েছিল তোমার। স্বপ্ন না, সিনেমাটা আমার ভীষণ ভালো লাগতো, কিন্তু ওই আমি জানি 5টে ওটা চলে যাচ্ছে, আবার একদল আসছে। এই সিনেমাটা যে একটা ফিল্মের এই জ্ঞানটা ছিল না। একদম। তখন থেকে তোমার কাননবালা বা কানন দেবী হওয়ার কাননবালা হওয়ার খুব ইচ্ছে ছিল। সে আমাকে বলেছে তার মতো চোখ। তারপরে চোখের প্রশংসা নিশ্চয়ই বহুবার পেয়েছো, এত সুন্দর না, চোখের। চোখের প্রশংসা সবাই করেছে। আমি আয়না দিয়ে দেখলে আমার খালি মনে হতো এত বড় বড় চোখ কেন, মুখটা একটু বড় বড় চোখ। তারপরে এত আইল্যাশ এগুলো ছিল যে আমি ভালো করে দেখতে পারতাম না, এত বেশি ছিল। তো আর যখন নাকি ফিল্মে কাজ করতে শুরু করলাম, আমাদের অবস্থা খুব, ঢাকা থেকে চলে এসেছিলাম পূর্ব বাংলা থেকে পার্টিশনের পরপরই। তখন সবাই আসছেই যাচ্ছি, মানে ওই দিকে যাচ্ছি, ওই দিক থেকে আসছি এরকম। তো আমার তখন একটা অভিজ্ঞতা হয়েছিল, জাহাজে কি ভিড়, জাহাজ না বোধহয় স্টিমার, বড় স্টিমার আর কি। ওই কোথায় একটা ল্যান্ড করেছে, সেখান থেকে ট্রেনে কলকাতা আসতে হয়। তা আমি আগে নামবো বলে আমার যে যাদের সঙ্গে এসেছিলাম তারাও এত বোকা, একেবারে নামার জায়গাটাই বসেছে। কোনো ফার্স্ট ক্লাস জায়গায় 17 চিনেছিলেন। আচ্ছা। আমিও সেভাবে এসছি, আমি দু জেটি আর এটা মাঝখান দিয়ে পড়ে যাচ্ছিলাম। তা আমাকে সঙ্গে সঙ্গে ওই কাঁটা দেওয়ার কি একটা ফেলে আমি সেইটার মধ্যে ঝুলে আবার উঠলাম। সারা অঙ্গে ভেজা, চুলে এ পর্যন্ত চুল, এত চুল ছিল আমার, ভেজা টেজা মেয়ে। তখন সে পুলিশে তুললো আমাকে, ভিড়ে রাখার কোনো রকম। দুটো ট্রেন ছিল, মেল ট্রেনটা হচ্ছে তাড়াতাড়ি পৌঁছতো, আর নেক্সট ট্রেনটা একটু দেরিতে পৌঁছতো। মেল ট্রেনে তুলে দিল আমাদের, যে পাশের বাড়ির লোকদের সঙ্গে এসেছিলাম। আচ্ছা, তখন তোমার পরিবার আসেনি, বাবা মা কেউ তখন আসেনি? আসেনি, কারণ এত বড় বাড়ি ছিল আমাদের ঢাকা, দুটো পুকুর ছিল, একটা মাছ খাবো, একটা হচ্ছে চান করে সাঁতার শিখবো। বিরাট বাড়ি ছিল, তখনও তো বাড়ির কোনো হিল্লে করতে পারছে না, এত বড় বাড়ি কেউ নিতেই চাইছে না। তবে যাই হোক, আমি তো তখন থেকে দিদির বাড়িতে থাকা, তখন বাবা চিঠি লিখলেন আমার দিদিকে যে তুমি একটু সাবিত্রীর একটা স্কুলে ভর্তি করার ব্যবস্থা করো, আমি গিয়ে তোমার টাকা দিয়ে দেবো, কিন্তু আর এখানে পাঠিও না, সবই দলে দলে সব চলে যাচ্ছে। সেই জন্য আবার ওরা দিদি জানবো আমাকে আর পাঠায়নি। সেখান থেকে গেলাম জয়নগর রুসি হয়ে বদিয়েল, সেখান থেকে আবার টালিগঞ্জ এলেন। সে 1 বছর শুধু ঘোরাঘুরি করছি। তারপরে আর সিনেমা চান্স পেলে দিদির হাত ধরে যা, ওকে পাকা চুল বেছে মানে সিনেমা দেখতে যেতে? সিনেমার পয়সাটুকু উঠে গেলেই হয়ে যাবে। কিরকম ভাবে তুলতে? পাকা চুল হয়ে গেছিল জয়বাবু। আচ্ছা। তা ওটা আবার কিছুটা কাঁচা চুলও দেখিয়ে দিয়েছি। সেটা করে পয়সা পেতে? পয়সা দিত না, সিনেমার কখনো বিস্কুট খেতে দিত, পয়সা দিয়ে এনে দিত। এটা যা শালি যায় ওর মধ্যে হাত, তখন তো আমি ছোট। সেখান থেকে তারপর টালিগঞ্জ থেকে উনি রিটায়ার করলেন, ওনার দিদির শ্বশুর। তারপর যে ততদিনে আমার বাবা চলে এলেন, বাবা মা ঠাকুমার তখন কোমর ভাঙা, কিভাবে যে প্লেনে নিয়ে এসছে তাকে এক ভগবান জানেন।
একটা ঘোড়ার গাড়িতে। তখন আমার দিদি, যে দিদি আমার মায়ের চেয়েও বেশি ছিল, আমার এই বাড়ি থেকেই মারা গেছেন, সেই দিদি একটা ছোট্ট ঘর আর রান্নাঘর নিচে একটা ঘর ভাড়া করলো। বাবা বললো, কোথায় গিয়ে উঠবো, মেয়ের বাড়িতে তো উঠতে পারবো না, তুমি একটা বাড়ি ভাড়া করো। তখন ওই বাড়িটা ভাড়া করেছি আমি। আমি আমার দিদি তখন বিয়ে হয়নি, আমরা 10 বোন। তুমি দ- সবার ছোট, আমি সবার ছোট। খুব আদরের ছিলে। না, সবচেয়ে মানে এতে মানুষ হয়েছি, কারণ সবাই ভেবেছিল ছেলে হবে। 9টা মেয়ে, ভগবান তা তো হতে পারে না, এবার ছেলে হবে। আমার ঠাকুরদাদা এত একটা ঘড়ি নিয়ে কোনো মেয়ের বেলার সময় রাখিনি যে কখন হবে কখন হলো। এত বড় ঘড়িটা যেই শুনলো মেয়ে হয়েছে, ঘড়িটা হাত থেকে পরে চুরমার হয়ে গেল। মেয়ে হয়েছে, আর বাড়িতে রোল কান্নাকাটি। আমার দিদিরা নাকি স্কুল থেকে ফিরছিল, বলছে তোরা এখন বাড়ি যাস না, তোদের বাড়িতে কান্নাকাটি পড়েছে, তোদের আরেকটা বোন হয়েছে। তারা সব নদীর ধারে গিয়ে বসে রইল। এইরকম আমার ইতিহাস। তারপরে বুঝতেই পারছেন যে কিভাবে মানুষ হয়েছি, খুব হেলাচারতেই মানুষ হয়েছি। কিন্তু বাবা, আমার ঠাকুমা ছিলেন তো খুব ঝগড়টি। তাকে বলে, তোমার কি, বিয়ে তো দেবো আমি, আমার যখন কিছু ভাবনা চিন্তা হচ্ছে না, তোমার তো কিসের ভাবনা, তুমি তো অনেক আগে মরে যাবে। সেই বাবা কিন্তু 9টি মেয়েকে কুলিনের ঘরে, আমরা ব্রাহ্মণ, সেইভাবে বিয়ে দিয়েছে। এক পারেনি আমাকে, কারণ আমাকে বিয়ে দিলে আমার বাবা মা না খেয়ে মরতো। মানে তুমি বাবা মাকে শেষ পর্যন্ত আমি দেখেছো। আমি কারণ আমার তো তখন অত জ্ঞান হয়নি। আমি জানি আমার বাবার টাকা আছে, উনি স্টেশন মাস্টার ছিলেন। বড় বড় স্টেশনে আমরা রাজার হালে থেকেছি, কিন্তু এখানে এসে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল আর কি। তারপরে আস্তে আস্তে তুমি ঠিক করলে সবটা। আস্তে আস্তে না, আমি তখন ক্লাস, বাবারা যখন এলেন তখন আমি স্কুলে ভর্তি হয়ে 6, 7, 8, 9, 9-এ উঠেছি। আচ্ছা, মানে 4 রমেশ বছর। মিত্র গার্লস স্কুল, হুম। ওখান থেকে আমি 9-এ উঠলাম। তা 9-এ ওখান থেকে হেঁটে যেতাম ভবানীপুর, আবার হেঁটে আসতাম। টালিগঞ্জ থেকে? না, তাহলে? তখন যে একটা ঘর নিয়েছিল, ও আচ্ছা। তখন একটা ঘরে বাবা, মা, ঠাকুমা, আমি, আমার দিদি, আর নিচে একটা ছোট্ট জায়গা ছিল, ওখানে রান্না হতো খুব। আর আমার দিদি তো থাকতেনি, মায়ের মতো, মা অসুস্থ ছিলেন। আমার জন্মের পর মা সেই যে অসুস্থ হলো, আর ঠিক হয়নি। একদম। মা তো মারা গেছেন আমার নিউ আলিপুরের বাড়িতে, অনেক দিন বেঁচে ছিলেন। মানে তুমি মাকে দেখাশুনো করার, মাকে সেবা করার অনেকটা সময় পেয়েছো। না, মাকে তাহলে? সেবা ঠিক আমি নিজে গিয়ে হাতে পায়ে করতে পারিনি, হুম হুম। করেছেন ওই দিদি। আচ্ছা। ওই দিদি আমার এমনকি সে যে মারা গেলেন, দিদির বুকুরে পড়ে চুল বাঁধছিলেন, পড়ে গেলেন, এই মৃত্যু হয়ে গেল। আমি তো জানিও না, আমি তখন শুটিং করছি। এই তো। আচ্ছা, ছোটবেলায় যখন সেই চলে এলে দেশভাগের পর, তারপরে আর বাংলাদেশে গেছিলে? বাংলাদেশে আর যেতে পারিনি, তবে কয়েক বছর আগে একটা প্রাইজের ব্যাপারে গেছিলাম। হুম। আমাকে ওরা ওখান থেকে প্রাইজ দিয়েছিল, সেখানে একবার গিয়েছিলাম, কিন্তু স্তম্ভিত হয়ে গেছিলাম। আমাদের পাড়া বলে কোনো পাড়া নেই, আমাদের সেই বাড়িটার শুধু গেটটা দেখলাম, আচ্ছা। বাড়ি অন্যরকম হয়ে গেছে। আর আমাদের মানে ঢাকা স্টেশনে বললেই হতো 10 মিনিট বাড়ি, গাড়ি দারোয়ানরা ঠিক নিয়ে আসতো। ঢাকাতে ছিল? ঢাকাতে আচ্ছা। 10 মিনিট বাড়ি বললেই যে ও সশস্ত্র যাবো, ঠিক নিয়ে আসতো। তো এখন যখন গিয়ে দেখলে কিছু নেই, মন খারাপ করেন? ভীষণ মন, আমি কেন এলাম দেখতে, সে বাড়ির চিহ্নও নেই। চিহ্ন মানে মাল্টি স্টোরি বিল্ডিং হয়ে আছে, সেখানে এক শুধু পুকুরটা একটা ডোবার মতো হয়ে আছে। বাবা সমস্ত সিমেন্ট করে খাটলা তৈরি করে দিয়েছিল, যাতে মেয়েরা বাবা বসে সেখানে বসে গল্প করতে পারে, হাওয়া লাগবে। 10টা চেয়ার ছিল আমার বাড়িতে, একটা টেবিল ছিল একদম এত বড়, সেই টেবিলে বাবা 11টা চেয়ার বসে খেত। আর 10 বোনের 10টা চেয়ার।
10 জন বসতো, আমাকে অবশ্য টেবিলের মধ্যে বসিয়ে দিত। এত তখন ছোট আমি ছিল। ছোট। কিন্তু সব আমার তো অনেক দিদির বিয়েই মনে নেই, দেখিনি। তারপরে জন্ম হয়েছে। আচ্ছা, তারপরে তো পড়াশোনা শুরু করলে, এখানে পড়াশোনা করছো, করতে করতে প্রথম মানে সিনেমা দেখতে ভালোবাসতে, সিনেমা দেখতে যেতে হুম। প্রথম সিনেমার অফারটা কবে পেলে? সিনেমার অফার তো হিরোইন হিসেবে পাইনি প্রথমে। কিরকম? ওখানে ভিড়ে দাঁড়াতাম, হুম। 20 টাকা 25 টাকা দিত, সেটাই বাবার হাতে এনে দিতাম। তা নাহলে আমাদের খাওয়ার সংস্থান ছিল না। কখনো যদি মিষ্টি খেতে ইচ্ছে করতো, এগুলো গল্প কথাই মনে হয়। রেশন ধরতে যেতাম, আমি তখন ছোট, ভবানীপুরে। আর পাশে একটা মিষ্টির দোকান ছিল। ওহ! কি ভালো, ভালো মিষ্টি, এত বড়, বড়। চাগিয়ে থাকতাম। যদি রাস্তার কেউ বলে যে, "খুকি খাবে?" তাহলে যে বলে তাহলে খেতে পারি। সব উদ্ভট চিন্তায় আরকি। তাও আমরা কষ্ট করেছি। দিদি আমাদের বোনদের নিয়ে কি কষ্ট করেছে এ কলকাতায় এসে। তারপরে তো আস্তে, আস্তে সবই হলো। নিয়ে আলিপুরে জমিও কিনলাম, বাড়িও মাঠে দাঁড়িয়ে করলাম। আর টালিগঞ্জেও বাড়ি করেছিলাম। বাহ! আচ্ছা, এই যে এক্সট্রাস এর কাজ শুরু করলে, তখন আস্তে, আস্তে পেছনে ভিড়ে দাঁড়াতে এবং সেখান থেকে কিছু পয়সা রোজগার, সেখান থেকে পরিবার হুম। চালানো করতে, করতে প্রথম প্রথম সিনেমাতে। হলো যে পাশের বাড়ি আমার হিরোইন হয়ে নামা। হুম। এই সেটা বলল যে কিছুতেই হিরোইন, নতুন হিরোইন পায় না। তখন ওই বোধহয় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আমাকে চিনতেন। চিনতেন বোধহয় ওই ভিড়ে দাঁড়ানোর পরে চিনতেন। তো আর সবাই খুব এই স্টুডিওতে গেলেই সবাই খুব বলতো যে, "তুমি হিরোইনের টেস্ট দাও না কেন? তোমার এত সুন্দর চোখ, মুখ", এসব বলতো। আর কোথায় কি আমি জানি না কিছু। তখন ওই তাদের থেকে একটা ঠিকানা নিয়েছিল। ঠিকানা নিয়ে আমার বাড়িতে, তখন আমার বাড়িতে মানে কি মানে রাত্তিরে ছাদটা ধসে পড়বে কিনা শুধু এই চিন্তা। যে একটা বাড়ি বদলে দিয়েছিল না, উফ! রোজ রাত্রে ঝুরঝুর করে পড়ছে। মানে কিচ্ছু নেই। এ এত মানে এটা ভাঙতে কোনো কষ্টই নেই কারো। আর যার সঙ্গে জমি ছিল ৩-৪ টা। আচ্ছা। ওইখানেই আমি বাড়ি করেছিলাম। এখন? না এখন না, অনেক পরে। আগেই করা। অনেক আগে করেছো আরকি। অনেক হ্যাঁ। আগে। তো না, নিউ আলিপুরের তখনই জমি কিনেছিলাম সাংঘাতিক জলের দামে। আর সেই জায়গায় এখন কয়েক লক্ষ টাকা কাঠা। সেটাই। সেখানে ওই মাঠ ছিল, তখন অনেক দিনের কথা এগুলো। সেই মাঠের মধ্যে বসে আমি, আমার বাবা তখন মারা গেছে। খালি বলতো, "সাবিত্রী তুমি ওটা আরম্ভ করো, আরম্ভ করো। বাড়ি, জমি এগুলো কিন্তু টাকা জমিয়ে হয় না। দেখবে করতে, করতে এসেই যাবে।" বাহ! এটা একটা ভালো কথা তো। হ্যাঁ, বলে, "জমিয়ে তুমি গাড়িও করতে পারবে না, বাড়িও করতে পারবে না। তুমি অল্প নিয়ে আরম্ভ করো, দেখো তো ঠিকই হয়ে গেল।" একবারে আমি ৪ তলা বাড়ি করেছি। আচ্ছা, পরে আমি ৫ তলা করেছি। পরে সেটা আস্তে, আস্তে করলে পরে। হুম। তো ১ম এ তুমি যখন ওই পেছনে দাঁড়িয়ে কাজগুলো করতে, সেখান থেকে নজরে এলে। তারপরে পাশের বাড়ির ১ম না, না, নজরে এসছি আমি টালিগঞ্জের বাড়িতেই। টালিগঞ্জের বাড়িতেই। সব পরীক্ষা তখন শুরু হলো। কি পরীক্ষা হয়েছে, আমি বোধহয় বিএমএ পাস করে যেতাম। এত পরীক্ষা হয়েছে আমার। কারণ প্রথমত বয়সটা কম। হুম। হিরোর সঙ্গে মানাবে কিনা। তারপরে বাঙাল। সুচিত্রাকেও চেষ্টা করেছিল। ওর বাঙাল কথা বেরিয়ে পড়েছিল। আচ্ছা। নিতে পারেনি। সেই সুচিত্রা সেন তো এককালে অনেক বড় হলো। কিন্তু আমার আমার ওইসব কিছু না, কিন্তু মানাচ্ছে না। আমার সঙ্গে হিরো ওই সে একটা মোটা-সোটা হাসির বই তো, হুম, হুম। হাসির বাড়ি। তখন বলছিল যে, "না, বাঙাল কথারও টান আছে, আর মানাচ্ছে না।" বাধ্য হয়ে গেলাম। তারপরে দেখি একদিন চট করে আমাকে একটা শুটিং ডেট ফেলল। শুটিং ডেট হলো, আমি শুটিং আমার সঙ্গে কিচ্ছু, আমাকে তো বাদ দিয়ে দিল। বাবা বলেছে যখন যাও একবার। রাধা ফিল্ম স্টুডিও আমাদের টালিগঞ্জের একদম পাশে। ওইখানেই হতো।
তা ওখানে গেলাম, সে কত রকম যে টেস্ট, খালি বলে দৌড়ো, হাঁটো, এখানে ইয়ে করো, তাকাও এদিকে ওইদিকে, মানে 100 বার টেস্ট। টেস্ট নিতে নিতে বাবা বলে আর দরকার নেই, আর টেস্টে যেতে হবে না, তুমি এখান্ত দাও, দরকার নেই ফিল্মে যাওয়ার। আমরা যখন হতাশ হয়ে ওরা জানি হবে না, তখনই একদিন শুটিং বলে, একদিন শুটিং করে শুটিং ফেললো, কিছু বলেনি। তারপরে রাজা ফিল্মসে গেলাম, মেকআপ টেকআপ করে দিল। প্রথম শটটাই, যেটা নিয়ে একটা বাড়ি থেকে দৌড়ে এসে কাঁদতে কাঁদতে হিরোর বুকে মাথা দিয়ে শুয়ে আছে, বলে সে মারা গেছে, এসে কাঁদছি আমি। তা সেটাই এত ভালো হলো যে ডিরেক্টর এসে জড়িয়ে ধরলো, বলে না সাবি তুই পারবি, তোর এত ভালো এই প্রথম শট দিচ্ছিস। আমার তো শরীরটা কাঁপছে, কাঁদলো কই, এমনি কাঁপছে কামানোর মতো। সে আমি ভালো হয়েছে। তখন দেখি গেস্ট যারা বসেছিল বললে, আজকে তোমার একটা টেস্ট নেওয়া হলো যে তুমি পারো কিনা, তোমার সে এক্সপ্রেশন আসে কিনা, ওই জন্য সিরিয়াস একটা সিন তোমাকে দিয়ে কথা, আজকেই তোমার সাথে কন্ট্যাক্ট হবে। আমি তো আনন্দে মানে সেটের বাইরেই যে আসতে পারছি না, এত পা কাঁপছে আমার, আনন্দেও কাঁপছে, ভয়তেও কাঁপছে। তারপর তো বাড়ি এলাম, আমি বাবা আমার এবারে হয়েছে, আমি খুব ভালো শট দিয়েছি। তাই নাকি এটা করে, না তুমি একটু অতিরিক্ত বেশি করতে চাও, সেটা করো না, ওভার অ্যাক্টিং করলো না। প্রথম দিন থেকে বাবা আমাকে কথা বলছে, আমি আমি ওভার অ্যাক্টিং করি না, না। আর সেইটাই পাবলিক এখন বলে, এত স্বাভাবিক অ্যাক্টিং আর দেখিনি আমি। একদম। আমার আচ্ছা। ওভার অ্যাক্টিং করার টেন্ডেন্সি ছিল, আচ্ছা। যে লোকে বোধহয় বুঝতে পারবে না। আর কান্না টান্না গুলো না, আমি এমনিতে, আমি কি কোনোদিন গ্লিসারিন দেখা দিলাম হুম। কান্না, হাসি করে আমার মানে ভেতর থেকে আসে। আমি বোধহয় হাসি রোল সবচেয়ে বেশি ভালো করতে পারি। মানে কৌতুক চরিত্র পছন্দ করো করতে আমি বেশি? ভীষণ পছন্দ করি, কিন্তু আমাকে সব কান্নার রোল দেয়। টালার ট্যাঙ্ক বলতো, সাবিত্রীর চোখ তো টালার ট্যাঙ্ক, বললেই কেঁদে দেবে। আমি টালার ট্যাঙ্ক হোক আর এ ট্যাঙ্ক হোক, ওরা জিনিসে চরিত্রের মধ্যে ঢুকলে কান্না সত্যি পাবে। আর যে চরিত্রে না থেকে মুখস্থ বলে যাও, জীবনে কাঁদতে হবে না। তখন তো মন, হ্যাঁ, তখন তো হাতে স্ক্রিপ্ট পেয়ে ধর, না তাহলে? আরে কি স্ক্রিপ্ট কি, তাহলে ওই সব মাথায় রাখতে হতো। প্রথমে তো জানি আমি বিএ পাশও করিনি, অত পড়া পড়তাম খুব, মুখস্থ করতে হতো, কিন্তু সব বই পড়া বিদ্যে, ওই যা পড়তাম তাই লিখতাম, ওই রকম ছিলাম। পড়তাম, সারাদিনই পড়তাম, কিন্তু ওই লিখতামও তাই, বাইরের কিছু আসতো না। তো যখন ধরো একটা চরিত্রে অভিনয় করতে হবে, তুমি সেই চরিত্রটা পেলে যে তুমি সেই চরিত্রে অভিনয় করছো, এবার সেখানে হাসি থাকতে পারে, কান্না থাকতে পারে, ওটা অভিনয় করতে করতে নিজের মধ্যে থেকেই চলে আসতো? হ্যাঁ, এটা আসবেই। আমার বেশিরভাগ ছিল হাসি রোল, আমার ক্যারেক্টারটাই এরকম ছিল, কথাবার্তা ওরকম ছিল, যার জন্য হাসি রোল করতে আমার কোনো এই করতে হতো না। আর সাবিত্রী সিরিয় কমিকে সাংঘাতিক, সবে তো একদম বলতো, ঠিক। কিন্তু আবার এটাও বলতো টালার ট্যাঙ্ক চোখে ফিট করা আছে, যখন কাঁদতে বললো। তখন কিন্তু খেতে পরে বুঝলাম যে এটা কেন বলে, পরে বুঝলাম না, এটা ঠাকুরেরই একটা ভগবানের একটা দিয়েছে ভেতরে, যে কোন ডায়লগটা কি হতে হবে, সেটা কিন্তু আমি পারতাম অভিনয় তো কখনো শেখোনি, না, আজকাল যে অনেকে অভিনয় কোনোদিন শেখে, শিখিনি, কোনোদিন কারোকে শেখাই হয়নি। শিখে কি অভিনয় করা না, যায়? শিখে অভিনয় আমার মতে করা যায় না, কিন্তু এখন তো শিখেই সব করছি। জানি না কোনটা ঠিক, কিন্তু এটা হচ্ছে ফিল করা, আমি কি বলছি, কি সিচুয়েশনে কি বলছি, সেটা ব্যক্ত করা, এটাই। আর ছোটবেলা থেকে যেটা ভালোবাসতে, মানে দেখতে ভালোবাসতে, সেটা যখন তুমি করতে পারলে সেটা হুম। মন উজাড় করে করলে। আমি যেটাই করেছি, আমি আমার একটা চরিত্রের আছে,
যদি আমি মনে করি করব, কেউ আমাকে ঠেকাতে পারবে না। আমি যখন ভারতনাট্যম নাচ শিখতে যাই মালতপ্পা পিল্লার কাছে, ও যা বৈজয়ন্তী মালার বাবা হচ্ছে বৈজয়ন্তী মালার নাচ শিখিয়েছিল, তারই ছেলে। তো সেখানে আমি এত মোটা টোটা ছিলাম, হঠাৎ মোটা হয়ে গেছিলাম। পা ফেলতে ভারতনাট্যম খুব সাংঘাতিক ইয়ে কোর্স। আমার পা পিঠে কতদিন রক্ত বেরিয়ে গেছে। একটা ভঙ্গি করতে গেলে তো দেখতে হবে, এ করতে হবে, হ্যাঁ, বেঁকে রাখতে পারতাম না শরীরকে। কত পড়ে গেছি, কিন্তু আমি শিখেছি, আমি কোর্স কমপ্লিট করেছি। এত আমার জেদ, যেটা আমি মনে করছি আমি করবো, আমি করেছি। বাহ, একদম। তবে জেদগুলো যে খারাপ দিকে যায়নি, এই ভগবানের ইচ্ছে। মানে খুব ভালোর দিকে গেছে ভালোর এবং আমরা দিকে, তোমাকে পেয়েছি, হ্যাঁ। তোমার মতন অভিনেত্রীকে পেয়েছি। না না, আমি তোমাদের মতোই সাধারণ নেই। একদমই নয়, সাধারণ তো নয়, সাধারণের থেকে অনেক ওপরে। প্রথম তো তুমি পাশের বাড়িতে শুরু করলে, তার আগে প্রথম নাটক করেছিলে না? প্রথম কি ও তোমার নাটক? হ্যাঁ, এটা বলতে ভুলে গেছি। আমি একটা ইয়ে কানু বন্দ্যোপাধ্যায়, ওর একটা গ্রুপ ছিল। হুম। মানে আমাদের দেশের কথায়, ঢাকার কথাতেই, বাঙাল কথায় একটা নাটক হয়েছিল। ঠিক কিভাবে উদ্বাস্ত আসছে, ঠিক তাই নেই, নতুন ইহুদি। এটা যখন হলো, সেই দিনই পাশের বাড়ির রিলিজ হলো। মানে একদিনে, সেদিনে আমি শো করছি রংমহলে। এত হিট করে গেল, দুরকম চরিত্র, একটা হাসি, একটা হচ্ছে একবার গ্রিম ট্র্যাজেডি। কাজে দুটোর প্রমাণ হয়ে গেল। অনেকে এ করেছিল। শুভদা বই যখন করি, আমার সেকেন্ড পিকচার, তাতে বলেছিল তো হাসির ছবির নায়িকা, আপনারা ভেবে চিনতে নেবেন, ওকে দেখলে পাবলিক যদি হাসে, তাহলে কিন্তু আমি ওখানে বাল্য বিধবা রোল করেছিলেন শুভদা শরৎচন্দ্রের। সেই জন্য তা আমাকে সুনন্দা দেবী প্রডিউসার, আগেকার দিনে মনে আছে সুনন্দা দেবীকে? অনেক ছবি ছিল, অনেক বই। তখন আমার বাড়িতে এলো, তখন আমি বসতে দেওয়ার জায়গা নেই। বাবা একটা সেকেন্ড হ্যান্ড টেবিল, 4টে চেয়ার কিনে ছোট্ট একটা সেট করে বসিয়েছে। একটা তো লোক আসে, আমি বসাতে পারি না। একটা তো ঘর, একটা ঘর 50 টাকা ভাড়া দিয়েছি সে সময়। তা যাই হোক, তা আমাকে সুনন্দা দেবী বললেন, জানো তোমাকে নিতে অনেকে আপত্তি করছে। কেন? আমাকে আমাকেই বলছেন, কিন্তু আমি এসেছি তোমার সঙ্গে কথা বলে, আমি তোমাকেই নেব। তারপর আমি বললাম, কেন আমাকে আপত্তি করছিল কেন? আমার কি কোনো ডিফেক্ট আপনি দেখছেন? বললো, না না, ওই তুমি হাসির ছবি নায়িকা তো পাশের বাড়ি, সেই জন্য বলছি আপনার এটা হচ্ছে ভীষণ ট্র্যাজেডি বই। ছেলেবেলার বিয়ে হয়েছিল, স্বামী মারা গেছে, সেই গল্প। কাজে এটা ওকে দেখলে পাবলিক হাসবে বলে আমি 2 দিন চিন্তা করেছিলাম। কিন্তু আজকে তোমার সঙ্গে কথা বলে আমি ওনার পা দুটো জড়িয়ে ধরেছিলাম, দিদি আপনি আমাকে এই চরিত্রটা দিন, আমি করতে পারবো। সেটাও সুপারহিট। সেটা যে তাহলে প্রমাণ হয়ে গেল, আমি হাসছি কান্না দুটোই কিছু কিছু করতে পারি। একদম তাই। মানে তুমি তো সব ধরনের চরিত্রে, আমার তো কয়েকটা দেখার সুযোগ হয়েছে, সব ধরনের চরিত্রে ভীষণ ভালো দাপিয়ে অভিনয় করেছো। তবে ঝগড়াটা খুব বেশিক্ষণ থাকে না, দম থাকে না। আচ্ছা। আর আমি তো সবচেয়ে নাম করেছিলাম স্টেজে আদর্শ ইন্দ্র হোটেলে, তার যে ঝিটা ছিল সেই হিরোইন। আর ঠাকুর যে ছিল, যে রান্না করতো, যে রান্নাটা করতো, সে ছিল হিরো, বয়স্ক। আমাকে 3টে সায়া পরাতো, সব প্যাডিং দেওয়া, এরকম রোগা ছিল। প্যাডিং দেওয়া, এখানে একটু উঁচু করে দিত ব্লাউজ, সেই রকম করে আমি ওই 50 বছরের বুড়ি রোল করেছি। সব ওই একদিকে নতুন ইহুদি, আর এই দুটোই দেখে মানে আমাকে নিল। আর আমি করেছিলাম
তখন আমি এই আদর্শ ইন্ডাস্ট্রি করি রংমহলে। হুম হুম তো একদিন দেখলাম স্টার থিয়েটার তখন নতুন করে হচ্ছে, হুম এই এয়ার কন্ডিশন করে আবার একদম ডুবে গেছিল স্টার থিয়েটার। তখন সরোজী দেবী, তখন না এই তোমার ওই যে কি বলে, কি উপোস টুপোস হলেই, শিব পুজো টুজো উপোস হলেই হোল নাইট থিয়েটার হতো, হুম কারণ রাত জাগতে হতো, সেই জন্যে সব সকাল অব্দি থিয়েটার হতো। সেই যে বোধহয় একটা আছে আমাদের, বসে বসে বক্সে সরোজী দেবী আমার খানিকটা দেখলো ওই ইয়ে আদর্শ ইন্ডোরটে। হুম হুম তারপরে আর কি ওদের টার্ম হবে। হুম বললো, ওই মেয়েটি কোথায় গো? তো আমার কোনো সিনেমা তখন দেখেনি। তো বলছি যে ওই মেয়েটি কোথায়? ও রানী, ওকে ডাকো তো একটু। তারপরে আমি আসলাম, সবাই আমাকে এ করছে, প্রণাম করো। ও নিজে কে আমি তো জানি না। তা আমি বলছি, রানী তুমি কি পাঠ করেছো, কি পাঠ করেছো? তোমাকে আমি আশীর্বাদ বুকে জড়িয়ে ধরেছে, তোমায় তোমাকে আমি আশীর্বাদ করছি, তুমি আরো অনেক এগোয়। কি পাঠ তোমার ওরকম? ঝিয়েরা পান খায়, কোত্থেকে শিখলে তুমি? আমি ঝিয়েদের দেখেছি লক্ষ্য করে, তারা কি করে কাপড় এ করে, সামলাতে সামলাতে বাসন ধোয়, এ তো আমি বাড়ির প্রত্যেক বাড়িতে আমি গিয়ে দেখেছি, আমার পাড়ায় দেখেছি, কারণ অ্যাক্টিভিটিস যেগুলো করে হুম সেগুলো তো আমি জানি না, ঠিক সেই জন্য সে। কিন্তু বাসন মাজাটা যে এগুলো আমরা জানি, সব জানি, কাপড় কাচা আমরাও সংসার করি, করেছি একদিন। কাজে এগুলো তো একটু দেখতে হয়। ঝি চাকরদের কথা আলাদা, হঠাৎ আঁচল থেকে বার করে একটু পান খেয়ে নিল, ঠিক কৌটো সেগুলো পুরো টৌটো রপ্ত করেছো দেখে 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 না, এগুলো অ্যাক্টিভিটিস গুলো এইবারে আবার অনেক মডার্ন জিও আছে, হুম ঠিক সে কুচিদের শাড়ি পরে, হুম এ হুম পরে, ওইগুলো দেখিনি। হুম হুম আর আমি ওইগুলো ফলো করিনি। তা এই আদর্শেন্দ্র আর যখন করলো, তারা সরোজী দেবী গিয়ে স্টার থিয়েটারে বলল, আপনারা আমাকে শ্যামলি দিচ্ছেন, দেখে আসুন কি ওই মেয়েটার অভিনয়। দেখে আসুন একটা পুচকি মেয়ে কি অভিনয় করেছে। আর পরের দিন দেখি রবিবার একবার শাড়িতে বসে আছি সব স্টার থিয়েটারের স্টাফ, দেবনারায়ণ গুপ্ত, সলিল মিত্র, সব, মানে প্রডিউসার, ডাইরেক্টর, চিলিয়ে সব বসে আছে। তারপরে সব এলো, জহর গাঙ্গুলি এলো, এসে বললো, আপনার মেয়েকে তো আমার বাবা না এই রেগুলার স্টেজে বলতো করবো না, এই যে আচ্ছা শনি রবি বৃহস্পতি একটা রেগুলার বন্ধ হলেই ডাবল শো, এগুলো পছন্দ করতো না। বাবার খুব একটা মত ছিল না। তারপরে যাই হোক দিল, মত দিল। আবার সেখান থেকে উত্তম কুমারও জয়েন করলো, আচ্ছা স্টার থিয়েটারে শ্যামলী শ্যামলী স্টার থিয়েটারে। আর রম রম বোবামি আমি, সে আচ্ছা কত ফরেন থেকে কত ডেলিগেটস এসে, সবাই দেখে আমাকে কত আশীর্বাদ পাই, রাশিয়া থেকে এসে সব সবাইকে নিমন্ত্রণ করে দেখানো হয়েছে। তাদের উপরে স্টার থিয়েটারের উপরে ছাতে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া। আর আমাকে, আমি তো পাতলা লোকা ছিলাম, আমাকে এরকম তুলছে, এরকম ছুড়ে দিচ্ছে, আর ধরে দিচ্ছে। এই আচ্ছা এত আমাকে নিয়ে, ফুটবল যেরকম খেলে হুম হুম সেরকম আমাকে ফেলছে কেন? তারা এইরকম বলেছে যে এরকম অভিনয় আমরা দেখিনি ফরেন থেকে। বাহ এত অভিশাপ পেয়েছি আমি, বলার কথা না। স্টেজে আমার পেয়ে, আমি আমার জন্ম স্টেজে। একদম আর ছোটবেলাতে তুমি যে নিজে এই জায়গাটা নিজের ভালো লাগাটা হুম, নিজে যে যেতে পেরেছিলে করতে পেরেছিলে এটা তোমার একটা বড় পাওনা বলো না পাওনার, সেই পাওনার সুযোগ ঠাকুরই করে করে দিয়েছে। দিয়েছেন ঠিক তা না হলে তো আমি, আমার মতো মেয়ের আর ফ্যামিলি যে আমার কিছুতেই এটা হতো না। একদম আমার নাচতে নাচতে একদিন অতীন লাল, বিখ্যাত ডান্স ডিরেক্টর, হুম পরে অতীনদার কত শো করেছি, এমন একটা থাপ্পড় মারলো না, তখন আমি এইটুকু, এই জায়গায় না মেরে এখানে লাগলো, অসংখ্য অর্জনের করে এলাম। আর রমলা দেবী, আগেকার সে রমলা দেবী
হুম বম্বেতেই থাকেন, হুম তিনি ছিলেন হিরোইন। আমার যখন জ্ঞান হলো তখন দেখি অকথ্য ভাষায় রমলার মুখে গালাগাল করছে। কেন আপনার মেরেছিলেন? ওই যে ওই ভদ্রলোককে আর হুম কি, হুম যে হুম মেরেছে। হুম তো বললো যে আপনি কি এইটুকু একটা বাচ্চাকে আপনি মারলেন একটা নাচের ভুল করেছিল বলে? আপনি কি ভাবেন না? আমি একটা মেয়ে ছেলে এখানে বসে আছি, হিরোইনের পাঠ করেছি, আমি তো সহ্য করতে পারছি না। তারপরে আর অতীন লালের ডাইরেকশন আমি আর কাজ করিনি। বাবা বললো, অতীন বাবু আপনি মেয়েদের গায়ে হাত তুলেছেন, সাবিত্রী সেই টাইপের মেয়ে নয় যে মারবেন আবার মাথা দিতে যাবে, সে আপনার সঙ্গে আর কাজ করবে না। বাহ বলেছে ওটা সাবিত্রী আপনার না খেতে পেয়ে, তুমি এসব লোকের সংস্পর্শে যেও না। আমার একদম বাবা এমনিতে খুব স্ট্রিক্ট ছিলেন। একদমই সাবিত্রীদি, মৃণাল সেনের ছবিতে তোমাকে দেখা গেছে কিন্তু সত্যজিৎ রায়ের ছবিতে উনি তোমাকে মনে দেখা করেছেন যায়নি। আমার রোল নেই, হয়তো মনে আচ্ছা করেছেন আমি পারছেন না, কাজ করতে পারি না। কিছু একটা তো ভেবেই করেছেন, কি ভেবেছেন সেটা তো বলতে পারবো না। আমি তো সাধু সন্ন্যাসী নয়। এবং ঋত্বিক ঘটকের হ্যাঁ, ঘটকও ওনার ঋত্বিক ছবিতে ঘটক কাস্ট করেননি। এসে কথা বলে সই করিয়ে টাকা পয়সা হাতে দিয়ে যেই ছবিটা, তার মাঝখানে তার ৩ দিন বাদে মরে গেল। ও, মানে কথা হয়ে গেছিল। কথা হয়ে গেছিল, বলেছে সাবিত্রী তোমাকে আমি নিতে পারিনি, অনেক ঘটনা বলবো তোমায়, কিন্তু তোমার মতো আর্টিস্টকে নিয়ে এবার আমি দেখিয়ে দেবো কি করতে পারি। সেই লোকটা 4 দিনের মাথা মরে গেল। অসম্ভব ড্রিঙ্ক করতেন। এই যে সত্যজিৎ রায়ের ছবিতে উনি যে কোনো কারণেই হোক তোমাকে কাস্ট করেননি বা করতে পারেননি, ঋত্বিক ঘটক চাইলেও শেষ পর্যন্ত আর হলো না, হলো না। এটা নিয়ে কখনো তোমার অভিমান হয়? অভিমান দুঃখ কারোর উপর হয়? করবো? লোকটাই চলে গেল, কারোর উপর অভিমান করবো? অভিমান একমাত্র ঠাকুরের কাছেই করা যায়, একটা ঠাকুরের চান্স কাছে পেলাম করো? না। ঠাকুরের কাছে অভিমান করো? হ্যাঁ, আমার যা কিছু ঠাকুরকেই বলি। মানুষকে বলার সবচেয়ে বেশি অন্যায়, কারণ এই মানুষটি একদিন যে তোমার সঙ্গে করবে না তার কোনো ঠিকানা নেই। যার কাছে বলছি সে আজকে সহানুভূতি দেখাচ্ছে, কাল যে করবে তার মানুষের মতো খারাপ লোক হয় না, আর মানুষের মতো ভালো লোক হয় না। একদম খুঁজে নিতে হবে। ঠিক। আচ্ছা, মৃণাল সেনের ছবিতেও খুব বেশি একটা মানে খুব বেশি না না, ছবিতে তোমাকে দেখা যায়নি। মৃণাল সেন গুলো আর সাক্ষাৎকারে বলতে নেই, কিন্তু মৃণাল সেনের অবস্থা না আমার আমার চেয়েও খারাপ হয়ে গেছিল। আমরা যে এই ঢাকা থেকে এসে যেরকম অবস্থা, মৃণালদাকে দিয়ে টাকা উঠতো না। ছবি দেখতে লোকে প্রশংসা করতো, তাতে তো পেট ভরে না, ছবি হিট করতে হবে তো, সেটা হতো না। এমন একটা অবস্থা যে মৃণাল সেনের ছবি কোনো ডিস্ট্রিবিউটার কেউ নিত না, যে মৃণাল আপনি ডিরেক্টর চেঞ্জ করুন, তাহলে নেব। বড় বড় ডিস্ট্রিবিউটাররা বলতো। হুম তারপরে আমার এত কষ্ট হলো যে এরকম একটা ডিরেক্টর বসে থাকবে, না খেতে পেয়ে মরে যাবে। তখন আমি প্রতিনিধি বলে একটা বই আমি প্রডিউস করলাম। তার মানে আমার সোনা দি, যে দিদি আমাকে মানুষ করেছে, তার নাম দিয়ে আমি প্রোডাকশনটা করলাম। প্রতিনিধি বিরাট হিট খুব একটা করেনি, কারণ ওরা না কিরম ধরনের গল্প করে, এ, কিরম যেন একটা লাগে না, পয়সা পায় না, হুম হুম কিন্তু নাম হয় হুম ওইরকম। কিন্তু করেছিলাম আমি, কিন্তু করে টোরে আহ, তারপরের থেকে সে আমাকে কোনো ছবিতে চান্স নেয়নি। তাকে কত খাইতে পায় না বলে আমি কিভাবে টাকা দিয়ে ছবিটা করলাম। ডিস্ট্রিবিউটার কিছুতে মৃণাল সেনের ডাইরেকশনে নেবে না, তবু তাকে অনেক কম টাকা নিয়ে এ করে ম্যানেজ করেছি। কেউ আমার থেকে টাকা নেয়নি, কোনো আর্টিস্ট নেয়নি ওই ছবিতে। ওই ছবিটা, মানে ওনাকে হেল্প হুম করার হুম জন্যে। হুম হুম কিন্তু তারপরে আর উনি কোনো ছবিতে কাস্ট করলেন না বা কোনো ছবি অনেক করলেন কাজ না। করেছেন, আমাকে নেননি, এত বেইমান, আমাকে নেননি।
জাগে সেসব কথা বলে লাভ নেই। একদম তাই। হুম। কারণ তোমার তারপরের যা সিনেমা একের পর এক, মানে মরুতীর্থ হিংলাজ, দুই না, ভাই, ভালো ভালো ভ্রান্তিবিলাস, ভালো ছবি করে। অসংখ্য ভালো ভালো হুম। ছবিতে তোমাকে পাওয়া গেছে। এবং তোমার সঙ্গে অনেকের যে পেয়ার বা যে জুটিতে তোমরা কাজ করেছো, সেটা খুব দর্শকরা পছন্দ করেছে, তোমায় যারা ভালোবাসে তারা পছন্দ করেছে। তবে উত্তম কুমারের সঙ্গে তোমার যে পেয়ার, সেটাকেও খুব পছন্দ করেছে দর্শকরা। হুম। কিন্তু পেয়ার ছিল সুচিত্রা সেন, উত্তম কুমার। একদম তাই। সেটা তো ছিল, কিন্তু কিন্তু উত্তম কিন্তু কুমার ও সাবিত্রীও কিন্তু অনেক আমিও উত্তমদার সঙ্গে ম্যাক্সিমাম ছবি করেছি, সেগুলো হিট করেছে। হিট করেছে। ধরুন নিশিপদ্ম, নিশিপদ্ম, ঠিক। বা তারপরে ওই যে মরুতীর্থ ইংরাজ, হুম প্রতিনিধি কিন্তু হিট করেছিল, খুব নাম করেছিল হুম সৌমিত্র আর আমি। হুম হুম তারপরে উম, আরো কত বধু, বধু উত্তম কুমার নয়, অনেক ছবি, আমার অনেক ছবি হিট করেছে। ঠিক। আচ্ছা, মানে এই যে সে সময়ে যেটা শোনা গেছে বা পরেও তুমি অনেক ইন্টারভিউতে বলেছো, তোমার সঙ্গে উত্তম কুমারের একটা বন্ধুত্ব এবং সেখান থেকে ভালোবাসা, এটা নিয়ে না অনেক না, রটনা বন্ধুত্ব রয়েছে। বন্ধুত্ব তো সবই ছিল, হুম কারণ ওনার মানুষটা কিন্তু খারাপ ছিল না, মানুষই ওকে খারাপ করেছে। কিছু তাবেদার থাকে না, তারাই ইয়ে করেছে, কিন্তু এমনিতে ও খুব ভালো ছেলে, মনটা ভালো, এটা আমি জানি। কিন্তু তিলকে তাল বানায় তো, ফিনল্যান্ড তিলকে তাল করে। ওই ভালোবাসা একটু হয়েছে কি না হয়েছে, সঙ্গে সঙ্গে বলে দিল বিয়ে করে বালিগঞ্জে বাড়ি ভাড়া করে আছে, কিছুই না। কিন্তু বালিগঞ্জে হয়তো দু চার বছরে যাইও নি, আমি বাড়ি ভাড়া করে আছি, উত্তম কুমারের সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে। কিরকম মানুষই তো এটা সাফল্য। সিনে অ্যাডভান্স বলে একটা ইয়ে বেরোতো, ওখানে বেরিয়েছিল। তো সেটা সবটাই রটনা ছিল। হুম। সবটাই রটনা ছিল আর কি। না, এগুলো কখনোই নয়। হুম হুম তার সঙ্গে ভালোবাসা একটা হয়েছিল, এখনো বাসি। এখন আমি মনে করি আত্মার মৃত্যু নেই, সে আছে। স্টুডিওতে গেলে নমস্কার করে ঢুকে যে এই উত্তম কুমারের সঙ্গে তো এইসব জায়গায় কাজ করেছি, হয়তো উত্তমদের সঙ্গে দেখাই হয়ে যাবে, ভুলেই যাই। কিন্তু সেই তাকে নিয়ে কুৎসা করবো না, আর তাকে ঘেন্নাও করবো না। ভালোবাসা তো মানুষের, আর্টিস্টের সঙ্গে আর্টিস্ট ভালোবাসি না, তার অভিনয় ভাল লাগে, তার কথাবার্তা বলা ভাল লাগে। তারপরে ভীষণ ডাল খেতে ভালোবাসতো, আমার দিদি তাই করে করে খাওয়াতো, কি করার ডাল নাকি একটা হুম বলে, হুম 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 সেটা ভালোবাসতেন। হ্যাঁ পোস্ত টোস্ত এগুলো ভালোবাসতো, এই দেশে তো হুম হুম খুব ভালোবাসতো, আর ওকে ভালো রান্না করে করে ও খাওয়াতো। আচ্ছা, একটা জায়গায় আমি শুনছিলাম বা পড়েওছি বোধহয় কোনো একটা জায়গায়, যে ইস্ট বেঙ্গল জিতলে তুমি নাকি মানে মোহনবাগান সমর্থক উত্তম কুমারকে ইলিশ রেঁধে খাওয়াতে, না সেরকম গল্প, সেরকম কি ছিল? না না, সেরকম কিছু গল্প ছিল না, মানে সবটাই গল্প উত্তম তাহলে। বা ওই যে মোহনবাগান আর ইস্টবেঙ্গল, এই নিয়ে অনেক ব্যাপার হয়ে গেছে, আমি একেবারে ইন্টারেস্ট দেখলাম। কিন্তু ধরো সে সময় কাজ করতে করতে মানে প্রচুর কাজের চাপ, কাজ করছো, অনেক অভিনেতার সঙ্গে অভিনয় করছো, এবং সে সময় একটা রটনা রটলো যে তোমার সঙ্গে উত্তম কুমারের একটা সম্পর্ক তৈরি হয়েছে, তোমরা ভালোবাসো একে অপরকে, এবং তারপর সেটা দেখা গেল পুরোটাই রটনা, যেটা তুমি বলছো। না, তুমি তার কোনো প্রতিকার নেই। এবং সেই ভদ্রলোক যখন বিরাট অ্যাক্সিডেন্ট হয়ে এই যে ছাপিয়েছিল, নামটা বললো না, উম, তাকে আমি দেখতে গেছিলাম, আমি জানি এই লিখেছে, আমার হাত ধরে কি কান্না, আমি ভুল করেছি সাবিত্রী, আমায় ক্ষমা করে দে। এই 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 আমার আমার জীবনে ঘটেছে। আমরা দেখো, জলজ্যান্ত লোকগুলো বেঁচে আছে, এত মিথ্যে কথা বলো না। এত মিথ্যে কথা বলে দুটো পেপার হয়তো তোমার বেশি বিক্রি হবে, তাতে কোনো নেই। তারপরে তাহলে বিয়ে করলে না কেন এত বছর? না, না বিয়ে, যখনই কাউকে ভালো লাগে, আচ্ছা ভালোবাসবো বিয়ে কর, তখনই দেখি তার ঘরে বউ আছে, তার বউ আছে, কেন আমি তাকে ইয়ে করতে যাব? এটা তো এক ধরনের জেনে শুনে এ করা। মানে এমন মানুষ
কেই তোমার পছন্দ হয়েছে? তার জীবনে বউ আছে, আর আগে বলে না এরা, পরে বলে। এমন কাউকে খুঁজে পাওনি যে আগের বিয়ে করেনি, না যে না, একদম সেরকম single? পেয়েছে আমার পছন্দ হয়নি। কি জানো, কথায় কথায় যদি ঝগড়া হয়, তার থেকে বিয়ে না করা ভালো। আমাদের ওই যে ছোটবেলার ঠাকুমা ঠাকুমা কথা হয় না, সেই পরিবারের সঙ্গে আমার বিয়ে ছোটবেলা ঠিক করেছি, জন্মাবার পর। ঠাকুমা তো সব ঠিক করে রাখতো, কারণ 10টা মেয়ে কান কাটতে গজবে, তো সেরকম করেছিল। সেই খবর আমি পেয়েছি, আবার তারা যোগাযোগও করেছিল। আমি না, ওর তোমার মধ্যে পছন্দ হয়নি? আচ্ছা, শোনা যায় যে মানে আমি একটা ইয়েতে পড়ছিলাম, পত্রিকায় একটা পড়ছিলাম যে সে সময় তোমার বেশ কিছু ভালো সম্বন্ধ এসেছিল এবং সেগুলো নাকি উত্তম কুমার গিয়ে ভেঙে দিয়েছিলেন, এটা? না না, এসব বাজে কথা, এগুলো সব একদম বাজে কথা। সেরকম কিছু তবে হয়নি? এই ইয়ে শ্যামলী, এক ভদ্রলোক আসতেন, বেশি ইয়াং ছেলে, এক ভদ্রলোক আসতেন, তো রোজ এসে ফার্স্ট শোতে বসে থাকতেন, রোজ। আর আমার সিন যখন ওভার হয়েছে তো উঠে চলে যেতেন। আমাদের এমনিতে সবাই ইয়ে করেছে, এই লোকটা তো রোজই আসছে, সাবুর জন্য আসছে, সাবুর জন্য আসছে। একদিন এর বাড়ি থেকে বিয়ের সম্বন্ধে এই গেল, হুম। গেল, লোক টোক ধরে আর কি গেল আমার বাড়িতে, বোধহয় ওর মা কি কেউ গেল। তখন আমার বাবা খুব খুশি হলো, যাক ভালো ঘর এটে। তখন তখন ও কিভাবে জানি না, ও না বলে দিয়েছিল ওই আচ্ছা, একটাকে। তখন উত্তম কুমার এসে না বলে দিয়েছিলেন না, যে উত্তম এখানে হবে এসে না? তো না, কোনো খবর, কোনো মানে ভাবে কোনো খবর পেয়ে। কোথায় হুম, না হুম। দেখে কাউকে দিয়ে খবরটা পাঠিয়েছিল যে উত্তম কুমার সঙ্গে প্রেম, বিয়ে করো না। এটা উত্তমই পাঠিয়েছিল, সে পরেই স্বীকার করেছে। আচ্ছা, এখন এসে ধরো এখন তো তুমি একলা থাকো, সঙ্গে তোমার আরো দু একজন থাকেন যারা তোমার দেখভাল করেন, একা লাগে না কখনো এই যে সারা জীবন আমার বিয়ে খুব করলে? একা লাগে, আমি একটা মিনিট একলা একটা ঘরে থাকতে পারি না। কেউ কথা বলবে আছে, ঠিক আছে, আমার ভয়, কিসের ভয় আমি বলতে পারবো না। আমার ভীষণ ভয় পাই আমি, একলা বাড়িতে থাকা, ওই এল্লাই বাড়ি, একলা বসে থাকা, আর ঘরে একটা বেটা ছেলেও নেই, আমি থাকবোই না। মানে সেটা তো গেল তুমি ভয় পাও, কিন্তু হুম। এমনিতে একা লাগে না যে আমার কোনো একজন মনের মানুষ সঙ্গে নেই, তার না, সঙ্গে কথা বলতে পারি সেটা না? পার হয়ে গেছে। পার হয়ে গেছে, একটা সময় এখন আর লাগতো। এখন এখন ওই নিজের অভিনয়ের কথাই চিন্তা করি, যেগুলো নেওয়া আছে, কি করব কি আর তা নাহলে ঘুমিয়ে পড়ি। আচ্ছা, কোনো কিছুতে ভয় পাও? সব মানুষকে বড্ড ভয় পাই, কিরকম? বড় ভয় পাই। কেন? আবার মানুষকেই সবচেয়ে বেশি ভালোবাসি, কেন বলতে পারবো না। মানুষকে ভয়ও পাই, ভালোবাসি। যে সে সময় কাজ করেছো, মানে তুমি নিজে একজন এত বড় মাপের অভিনেত্রী হয়ে সে সময় সমস্ত যারা বড় মাপের অভিনেতা অভিনেত্রী ছিলেন তাদের সঙ্গে কাজ করেছো, পরিচালক বলো বা যারা সে সময় ছিলেন, আর এখনো একই পরিমাণে কাজ করে যাচ্ছ, কি কি পার্থক্য তুমি অনুভব করো? পার্থক্য মানে কি জানো তো, আহ, কাজ এখনো সেরকম কাজ আর করি না, অনেক কমই করি। আর কাজ থাকলে আমার ভালো, কাজ না থাকলেই খারাপ লাগে, দিন যেন আর কাটতে চায় না। আর এখানে কাজটা হলো এই সকালে গেলাম, রাত্রি হয়ে গেল, কাজ একটু না থাকলে আমার ভালো লাগে না। আচ্ছা, সে সময় ধরো তুমি কাজ করেছো যখন, তখন সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী, মাধবী মুখোপাধ্যায় সকলের সঙ্গে তোমরা একসঙ্গে সে সময় কাজ করেছো। আহ সকলের সঙ্গে কিরকম সম্পর্ক ছিল? সবাই একসঙ্গে মিলেমিশে কাজ ভীষণ করতে? ভালো। এখনো যদি বান্ধবী আমাদের একটা স্টুডিওতে 3-4টে ফ্লোর থাকে, ওই ফ্লোরে কাজ করছি জানি শুনি, তাহলে ও ছুটে আসবে, আমিও ছুটে যাবো, ঘন্টার পর ঘন্টা কথা বলবো, শেষই হবে না। এখনই মাধবী এসেই আগে খোঁজ নেয়, দেখো তো সাবিত্রীদির শুটিং আছে কিনা। সেদিন এসে বললো, মাধবী দি আজকে শুটিং,
কিন্তু গল্পের টাইমটা ঠিক আছে। আমি ওর ফ্লোরে যাবো কিংবা ও আমার কাছে আসবে মেকআপ রুমে আর কি। হুম হুম এখন মাধবীর সঙ্গে খুবই বন্ধুত্ব আছে এখনো। আর তো সব মারাই গেছে। একদম। সে সময় মানে বলা হতো যে উত্তম সুচিত্রার জুটিটা সব থেকে জনপ্রিয় জুটি, হ্যাঁ। সবাই খুব পছন্দ করেছিলেন। তুমি সে সময় কাজ করতে, তোমারও কি তাই মনে হতো? আমি তো আমার কিছুই মনে আমার দেখো সুচিত্রারও নাক আছে কান আছে যেরম আছে, হ্যাঁ রংটা আমারও তাই আছে। তাহলে তোমরা জুটি হয় কি করে, এটা আমার মাথায় আসতো না। জুটি আমারও ছবি উত্তম কুমারের সঙ্গে হিট করেছে, আর বলো ওইরকম হেসে জড়িয়ে ধরা তুমি পারবে না। হেসে, কারণ উত্তম কুমার সুচিত্রা সেনের লাস্ট সিন দুজন দুজনকে জড়িয়ে ধরছে, এ তো তোমার দ্বারা হয় না। কেন তোমার দ্বারা আমি হবে তো না কেন? বলেছে উত্তরে, তবে যেখানে অনেক জায়গায় তো জড়িয়েছি, বলে সেই আলিঙ্গন এটা এক নয়, ঠাট্টা করেই বলেছে। আমি যে কি হতাম আপনাকে জড়াইনি, আপনি কি আমাকে খুব ভালোবেসে জড়াননি, এ তো বলছে সুচিত্রার জড়ান আমার জড়ান আলাদা। সে চলে গেল। আচ্ছা, মানে কেমন সে সময় যেহেতু সুচিত্রা সেনের আমরা তেমন ভাবে কোনো মানে উনি যখন পর্দার আড়ালে চলে গেলেন, তারপরে তার সঙ্গে আর মানে কোনো মিডিয়ায় বা কেউই কথা বলতে পারেননি, বলতে আসেননি পারেননি, প্রকাশ্যে, উনি বলেননি। বলেননি। ওর কারণ আমি সুচিত্রা সেনকে খুব ভয় পাই। কেন? না ভয় পাই কারণ কখন ভালো কথা বলবে, কখন তার মেজাজ চলে যাবে ঠিক বোঝাই যায় খুব না। মুডি ছিলেন? হ্যাঁ, খুব মুডি ছিলেন? খুব মরি ছিলেন। কাজেই আমি দুটো ছবি তার সঙ্গে করেছি, অন্নপূর্ণার মন্দির ও বড় বোন করেছে, আমি ছোট বোন। আর করেছি গৃহদা, না গৃহদাহ না, হুম। গৃহদাহতে হ্যাঁ সুচিত্রা সেন আর সুচিত্রা সেন আর আমি মৃণাল করেছি, ও এ করেছে। এই দুটো ছবি করেছি। কিন্তু আমার এমন করবে হয়তো আমি শুটিং এ মেকআপ করছি, ও আরেকটা বই করছে, আরেকটা মেকআপ রুম আলাদা। বললো সাবিত্রীকে এক্ষুনি ডেকে দাও, হুম। নাহলে আমি এই যে বসলাম আমি মেকআপ করবো না। বাহ! তারপর? এরকম বাধ্য হয়ে যেতে হলো, চলুন মেকআপ করবেন না উনি, হুম। এরকম। তো গেলাম, গিয়ে হাসছে আমার দিকে তাকে, কি পাগলের মতো করে না, হাসছে এ করছে, আবার ওই আয়নার মধ্যে নিজেই নিজেকে বলছে, হ্যাঁ সুন্দরী বলে পার পেয়ে গেলি, করতিস সাবুর মতো অভিনয় করতে পারবি, নিজেকে নিজে বলছে আয়নায়। তাই? এরকম মানে দেমাগের কোনো ঠিক ছিল না কখন যে, কিন্তু মিশলে পরে ওর মতো ভালো মেয়ে নেই। সে এমন করবে আমাকে একবার বাড়ি থেকে তুলে সে কত জায়গায় গেল, রাত্রি 12টার সময় ছায়াদেবীর বাড়িতে গেল, ছায়াদেবীকে নাচিয়ে দেখিয়ে ছাড়লো। খুব ভালো নাচতেন উনি, একসময় কত্থক। সে নাচলো দেখলো তবে বেরোলো, এমন জেদ। ওর সঙ্গে ঘোরাফেরা করা খুব মানে মুড ভালো থাকলে উনি ভালো মতন। মুড পারলো না, কোনো সময় তো আমাকে নিয়েই পড়লো, ওই যে ডেকে নিয়ে, হুম। নাহলে মেকআপ করবো না। সুচিত্রা সেন মেকআপ করবে না, ভয় তো সব অসুস্থ, সাংঘাতিক অবস্থা। উনি কথা না বললে বলতাম না, আগে কথা বলতো কেমন আছো, ভালো আছি। আর সুপ্রিয়া দেবীর সঙ্গে? সুপ্রিয়া দেবীর সঙ্গে খুব ভাব ছিল। আচ্ছা। সুপ্রিয়া তো ভীষণ প্রেশার ছিল, কিরকম? প্রেশার ছিল। আচ্ছা। ও ও তো পড়লো বাথরুমে ভুলে গেল। হ্যাঁ। কিন্তু সে সময় প্রত্যেক অভিনেতা অভিনেত্রীর মধ্যে খুব সুসম্পর্ক ছিল হ্যাঁ, আরকি, একসঙ্গে কাজ করতে যখন ভালো তোমরা। ছিল। তো এই যে ধরো এখন মানে সেটা একটু আগে জিজ্ঞেস করছিলাম যে এখন যখন কাজ করো সেই হৃদ্যতাটা সেটা খুঁজে পাও? না খুঁজে পাই, দেখো পাই না যে তা নয়, কারণ বললে পরে এটা শুনে একজন ফোন করবে, ঠিক। এটা সাবিত্রী বললে কেন, একদম। কাজেই পাই, সব সব জায়গায় পাই না, হুম হুম। তবে পাই। আচ্ছা,
সাম্প্রতিক সময়ে বেশ কিছু মানে জনপ্রিয় সিরিয়ালে, টিভি সিরিয়ালেও তোমাকে দেখতে পাওয়া যাচ্ছে বা করছো এবং আম সেখানেও অনেক মানে দর্শকরা খুবই পছন্দ করছে তোমাকে। তো এই যে কাজ করাটা, সিরিয়ালে কাজ করা, ১ম এ নাটক দিয়ে শুরু করলে, তারপরে এতগুলো বছর এত ভালো, ভালো সিনেমা হুম, করলে, এখন সিরিয়ালে। হ্যাঁ, কিরকম লাগছে সেটা করতে? সেরকম আমার কিন্তু পরিবর্তন কিছু লাগে না। লাগে না? না, কারণ কি অভিনয় তো করতে পারছি। যাই হোক ভালো হোক, খারাপ হোক দর্শক কিন্তু দেখছে। সেগুলো দেখে আমার কাছেও চিঠিপত্র আসে, ফোন আসে। সবসময় দেখা করা সম্ভব হয় না। ঠিক। হয়তো আসে, দেখা করতে পারি না। কিন্তু আমি সকলের জন্যই কথাবার্তা বলি, আসে। এরকম না যে দেখা করব না। আপনারা স্লিপ নিয়ে আসবেন ১০ দিন আগেই। ওইসব আমি করি না। পাবলিকই তো আমাদের ভগবান। যতদিন তারা মনে রাখবে, তারা দেখবে ছবি, ভালো খারাপ বলবে, ততদিনই আমরা আছি। আচ্ছা, এত সিনেমায় অভিনয় করেছো, এত ভালো, ভালো চরিত্রে আমরা তোমাকে পেয়েছি। তোমার পছন্দের চরিত্র কোনটা? যেটা করে তোমার ভীষণ ভালো লেগেছে? দেখো আমার পছন্দের চরিত্র অনেকগুলোই আছে। নিশিপদ্ম ১ম এ বলেছিলাম আমি করব না। হুম। এখানে এর ব্যাপার তো এইসব রোল করব না। ওরা আগে শুনে দেখুন নিশিবদ্ধ যা লেখা না একটা বিস্ময়কর জিনিস। এই এই রোল সবাই চায়। তারপর দেখলাম না সবাই বলে যে এটা অসাধারণ রোল। তারপরেই উত্তম দাও ঢুকলো। কি ভালো করেছিল। নিশিপদ্মে তোমার চরিত্র তোমার একটা পছন্দের ও চরিত্র। পছন্দ মরুতি তেংলাজ। মরুতি তেংলাজটা পড়েই আমি হ্যাঁ, করে দিয়েছে। একেবারে না পড়ে না আমি আগেই পড়েছি। ও আচ্ছা। তারা মানে খুব সেই অবধ যিনি লিখেছেন তিনি বলেছিলেন যে সাবিত্রী আমি যা লিখতে পারিনি তার চেয়ে তুমি ভালো করেছো। এই যে এত বড় কথা কে বলে? আমার বইটা লিখতে লিখতে আমার যেখানে শেষ হয় সেটা খুব ভালো রাইটার তার থেকে তো অবদ্ধ নাম হলো তুমি তার চেয়েও অভিনয়টা ভালো করেছো। এটা তারাশঙ্কর বাবুর লেখা। হুম, হুম। সকলেই খুব আশীর্বাদ করেন করেন। আচ্ছা, এমন কোনো চরিত্র আছে যে চরিত্রটা করার তোমার খুব ইচ্ছে ছিল কিন্তু তুমি করতে পারোনি চরিত্রটা? আছে বাঘিনী বলে একটা বই হয়েছিল ওটার চরিত্রটা ভীষণ ভালো। ইচ্ছে ছিল আমি এটা প্রডিউস করবো। এতে হয়নি। অনেকগুলো চরিত্রই আছে পাইনি। কোথাও কি মনে হয়, কোথাও কি ছোট্ট করে কোনো অভিযোগ বা একটু খারাপ লাগা আছে যে আরো হয়তো অনেক ভালো, ভালো ছবি তুমি করতে পারতে, সেভাবে তোমাকে এখানে না করেনি এক্সপার্ট। হুম। অনেক ভালো ভালো চরিত্র আছে। তারাও হয়তো ভালোই করেছে। তাদেরও খারাপ বলবো না। আমি হলে আরো ভালো করতে পারতাম। যেগুলো অভিনয় করার জায়গা আছে, এক্সপ্রেশন দেওয়ার জায়গা আছে, সেগুলো তো সবসময় পাওয়া যায় না। আচ্ছা, বম্বেতে কেন তুমি ইয়ে না করোনি? আমার বাবা কাজ বম্বে করোনি? হিন্দি ছবি একেবারেই পছন্দ করতেন না। আচ্ছা। কিন্তু যাওয়ার আমার ইচ্ছে ছিল। আমি যতবার এতে গেছি ভীষণ ভালোবাসতো হেমন্তদা। অনেকবার আমাকে বম্বে নিয়ে গেছে। ওনার গীতাঞ্জলির বাড়িতে থেকেছি। ওর গাড়ি চালিয়েছি বম্বে শহরে। তারপরে এখনো মানে কি বলবো? এ তো অনেকদিন আগেই মারা গেল। তো বম্বেতে আর সেই থেকেই যাওয়া বন্ধ। হেমন্তদা বড় ভালো লোক। মানে কাজের সুযোগ এসছিল কিন্তু তুমি তখন বা বাবা তখন চাননি যে তুমি করো। সেইজন্য না কাজটা করতে ১ম পারোনি। এসছিল। আচ্ছা। তো ওটা খুব নাম ডাক করে তখন এসছিল। কিন্তু বাবার তখন আপত্তি ছিল। আর আমিও তারপর আমি ১ বছর ২ বছর আমি উর্দু মাস্টার রেখে বিয়ে করেছি। শিখেছিলে? শিখেছি। আজও লিখতে পড়তে পারি। এই আমি একটা হিন্দি সিরিয়াল করেছি রাজা সেনের। খুব বড় চরিত্র করেছিলাম। এখানেই দেখা হয়েছিল। হুম, হুম। রাজার আ কি যেন নামটা? আগে আমাকে ডায়ালগ দিয়ে দিয়েছিল। হুম, হুম। তারপরে ওনার যে হিন্দি ইয়ে করে এ উম সে এসে ওনার উচ্চারণ খুব ভালো। মনে হয় না যে নতুন করছে।
আহ, উচ্চারণ ভালো। আর আমি সেই সিরিয়ালটা করেছিলাম, আচ্ছা, কলকাতায় শুটিং হয়েছিল, কিন্তু ছবি করিনি। ছবি করা হয়। যখন ডাক এসেছিল তখন যেতে পারি। এই যে খানিকক্ষণ আগে কথায় কথায় বললে তুমি গাড়ি চালাতে ভালোবাসো খুব, অনেক গাড়ি চালিয়েছি। তাই? আর আমার সঙ্গে পাল্লা দিয়ে কত লোক গাড়ি চালিয়ে, আমি ভীষণ র্যাশ ড্রাইভ করতাম। তাই? এত র্যাশ ড্রাইভ করতাম, মানে কি বলবো তোমাকে, দক্ষিণেশ্বরের একটা স্টুডিও ছিল, ইস্টার্ন টকিজ, সেখান থেকে ইন্দ্রপুর টালিগঞ্জের এতে বা টামরিপথে 15 মিনিট এসেছিলাম। তখন রাস্তায় ট্রাফিক থাকতো না এত বোধহয়। এত ট্রাফিক থাকতো, কিন্তু এত জোরে চালাতাম, এটা ক্রেডিটটা জোরে ভালোবাসতে। চালানো, এটা সে কিছু হয়নি তাই ভাববো। তা একটা সার্জেন্ট ধরেছিল একবার, তারপর? ওই গাড়ি বোধহয় ক্রস করা যায় না ওখান দিয়ে, তাই করেছিলাম। রোকো 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 বলে আসলো, একবার 5 মাথার মোড়, শ্যামবাজার। আচ্ছা। আমি তো গাড়িটা ব্রেক করে দাঁড়ালাম, ভদ্রলোক এসে মধ্যে তাকিয়ে বলে, সাবিত্রী চ্যাটার্জি বলে চলে গেল। কিছু আমি ভাবছিলে বাচ্চারা, যাক এইগুলোতে খুব রেয়াই পাই। কোনো একটা হলো, হ্যাঁ, ও সাবিত্রী চ্যাটার্জি, ছেড়ে দাও ছেড়ে দাও। এগুলো খানিকটা একদম। দেয় পাবলিককে তো। মানে এত ভালো ভালো অভিনয়ে এত কিছু উপহার দিয়েছো, এটা হলো ভালোবাসা বোধহয়। না, পাবলিক সত্যি ভালোবাসা, ভালোবাসে। একদম। আচ্ছা, সাবিত্রী চ্যাটার্জি অভিনয় ছাড়া, নাচ ছাড়া আর কি কি করতে ভালোবাসে? কি করতে তুমি রান্না ভালোবাসো? করে ভীষণ ভালোভাবে পারি, হুম। আমার দিদির থেকে রান্না শিখেছি তো। এমন রান্না করে দেবো না, আর আমি ভয় পাই, সে আমার কাছে কাছে হয়তো কেটে চলে এলো রোজ। রান্না আমার সোনাদির কাছ থেকে শিখেছি। আচ্ছা, মানে আমি সাধারণ রান্না, আমি ওই কালিয়া, চপ কাটলেট ওসব পারি না। ঢাকা জেলার রান্না পারি। মানে আমরা যেগুলো সাধারণত বাড়িতে ইলিশ মাছ খাই। ভাপা টাপা আহ, খুব ভালো করি। মাছের ঝোল খেয়ে দেখ, কোনোদিন যদি এ হয় খেয়ে দেখো, দারুণ করি, অথচ কম মশলা কম তেল। আচ্ছা, খেতে ভালোবাসো? একদম না, ভালোবাসো না? খেতে কোনোদিনই ভালো, মানে খাওয়াটা হয় ইদানিং তো এইটুকু এইটুকু ভাত খাই, তাও গলা দিয়ে যাবে না। কি আমাকে সবাই বকে যে এইটুকু খেয়ে তুমি বাঁচবে কি করে, ঠিক। কিন্তু খাওয়াটাই চলে গেছে। ভাত ছাড়া আমি লুচি ফুচি কিচ্ছু খাই না, কিন্তু খেতে ভালো লাগে না। খেতে এখন আর ভালো লাগে না। আচ্ছা, এখন সিনেমা দেখতে যাও? এখন সেই ছোটবেলার সিনেমা দেখার ক্রেজটা এখন আর আছে? না, এখন আর দেখতে যাও না? কত বছর হয়ে গেল সিনেমা দেখি না। শুধু এটা অনেক বছর বাদে দেখলাম। ওরাই নেমন্তন্ন করেছে, কিন্তু নেমন্তন্ন করে করলে না লজ্জা করে। বাড়ির সবাই দেখতে যায় আমার ছবি রিয়েল, সবাইকে নিয়ে তো যাওয়া যায় না। কিন্তু আমি আমি সবাইকে টিকিট করে নিয়ে গেছি, ওদের এতে যায়নি। এই যে আমার বস, আমার বস। আচ্ছা। খুব ভালো। এই যে আমি এসে দাঁড়ালেই হাতটা দিচ্ছে, ডায়লগও বললেনি, কারণ এত ভালো হয়েছে ছবিটা। আর আমার ডায়লগ গুলো ফলে সব এসে মরে যেত ওই মানে শুটিং এ। একদম। আচ্ছা, এবারে আমরা একটু ছোট্ট করে র‍্যাপিড ফায়ার করি, মানে এক কথায় উত্তর বা একটু একটা বাক্যে উত্তর এরকম ভাবে যদি করি। এরকম আমি তো জানি না কিভাবে উত্তর তুমি দেব। মানে তুমি কোয়েশ্চেন গুলো শুনলেই বুঝতে পারবে। ধরো আমি দুটো অপশন দেবো, তার মধ্যে তোমার কোনটা পছন্দ, এরকম প্রশ্ন। আম, অভিনয়ের নিরিখে তুমি কাকে পছন্দ করবে, উত্তম কুমার না সৌমিত্র চট্টোপাধ্যায়? দুজনকেই, দুজনই আমার কাছে ভগবান, তবুও কেউ যদি কারোর চেয়ে কম নয়। একজনকে যদি বেছে নিতে হয়? একজনকে বেছে নেব না আমি, কারণ যেটা উত্তম কুমারের মধ্যে নেই সেটা সৌমিত্রের আছে, আবার সৌমিত্রের মধ্যে যেটা নেই সেটা উত্তমের আছে। দুজনকেই বলবো ব্রিলিয়েন্ট। আচ্ছা, সুচিত্রা সেন না সুপ্রিয়া দেব? সুপ্রিয়া দেবী। সুচিত্রা সেনও কিছু কম নয়, ওর কতগুলো ছবি আছে
সত্যিও খেটে করেছে। কি যেন বইটার নাম, সে কিন্তু ভালো অভিনয় করেছে। সুচিত্রা শুধু বুকে পড়েই তার খ্যাতি হয়নি, কিছু ভালো অভিনয় আছে। নাটক না সিনেমা, তোমার কাছে কোনটার প্রায়োরিটি? নাটক সবচেয়ে আগে। নাটক যে জানে সে সিনেমা তার কাছে কিচ্ছু না। হাঁটা চলা, ইঞ্চি মেপে হাঁটা থিয়েটারে চলে না। আর যে থিয়েটার করে সিনেমা এসেছে তাকে কিচ্ছু বলতে হয় না। যদি বলে তুমি এসে এখানে দাঁড়াবে, দেখো যে একদম ওই কাটার মধ্যেই আছে। এই ব্যাপারে আমাকে ভুগতে হয়, কারণ আমি থিয়েটারে বই হিট করার পর এটা এই সিনেমায় ঢুকেছি। তোমার প্রিয় অভিনেতাকে? থিয়েটারে সেখানেও তো আমি নাটক? উত্তমই ছিল, না উত্তম দার সঙ্গে তো একটা করেছিলাম, শ্যামলী বোধহয়। হুম। শ্যামলী, উত্তম দা, সৌমিত্র ততোধিক ভালো। সৌমিত্র দা উত্তম দা দুজনকেই করেছি, উত্তম দা তার করলোই না ওই প্রথম ছবিটা যা হলো। তোমার কাছে শ্রেষ্ঠ পরিচালককে? শ্রেষ্ঠ পরিচালক আমি যাদের সঙ্গে কাজ করেছি, অরবিন্দ মুখার্জি, নিশি ভদ্রজা করেছে, আমাদের যে তারই তো ভাই, আমাদের যে আর কি বনফুল, আচ্ছা। বনফুলের ভাই। সত্যজিৎ রায় না ঋত্বিক ঘটক, কার সিনেমা বেশি পছন্দ করো? ঋত্বিক ঘটক। তোমার অভিনয় করা প্রথম 3টে ছবির মধ্যে কোন কোন সিনেমাগুলোকে রাখবে তোমার অভিনীত? পাশের বাড়িকেও রাখবো, শুভদাকেও রাখবো। আরেকটা? আরেকটা কি, প্রথম 3টে ছবি শুভদা, না ওই শুভদা আরে কোনটা বললাম, পাশের বাড়ি বললে? পাশের বাড়ি, শুভদা। আরেকটা? আরেকটা তো কি বলবো, নিশিপদ্ম। নিশিবাদ অনেক পথে গেছে। আচ্ছা। নিশিবাদ যে মরুতীর্থ ইলাজ, মরুতীর্থ এগুলো ইলাজ। সাংঘাতিক। আচ্ছা, সে সময় না এখন কাজ করতে ভালো লাগার নিরিখে কোনটাকে প্রথমে রাখবে? সেই যুগে। সেই যুগ। একদম শেষে, তোমার কাছে ভালোবাসা কি? ভালোবাসা কি, ভালোবাসা কি তোমার কাছে? কি এটা, কি অনুভূতি তোমার কাছে? ভালোবাসার কি অনুভূতি বলতে পারবো না, কারণ ভালো তো কেউ বাসেনি। তুমিও কাউকে ভালোবাসিনি, এটা তো ভালো হয়। সেই যাদের বেসেছি তাদের সঙ্গে তো কথাই হয়নি, এটা বলতে পারবো না। সাবিত্রীদি, এই যে ধরো এতগুলো বছর অভিনয় করছো, এত ভালোবাসার মানুষজন পেয়েছো, এখনো যখন অভিনয় করো, যেখানে যাও বহু মানুষের ভালোবাসা পাও, বহু মানুষের স্নেহ পাও, তোমায় যারা ভালোবাসে তাদেরকে কি বলতে চাইবে? তাদেরকে এই কথাই বললো, এই এই কথাই বলছি যে তাদের ভালোবাসা নিয়ে যেন মরতে পারে, যারা ভালোবাসে সত্যি। একদম এইটুকুই সম্বল, আর তো কিছু থাকবে না। ঠিক তাই। তোমাকে অনেক ধন্যবাদ এতটা সময়, মানে আমি ভাবছিলাম যে এতটা সময় তুমি বসে ইন্টারভিউ আমি করব, মানে আমরা কথা বলবো, গল্প করব, কমফোর্টেবল হবে কিনা, কিন্তু এতটা সময় খুব সুন্দর করে তুমি আমার সঙ্গে গল্প করলে এবং না, অনেক কারণ তোমার কথা জানতে গল্পের পারলাম। ধারাগুলো যে ভালো। থ্যাংক ইউ। এই যে তুমি বললে, এটা আমার একটা বড় পাওনা, আমার পডকাস্টে আমার শো এর একটা বড় পাওনা। কারণ যে বলার, যে গল্প বলে এবং তার জবাব দিতে হয়, সেটা বলার যে বলে তার উপর নির্ভর করছে। তুমি সুন্দরভাবে আমাকে জিজ্ঞেস করেছো, আমি উত্তর দিয়েছি, এমনি এসে গেছে আমার উত্তর। থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ ফর্নিটেল স্টুডিওকে, যেখানে বসে আজকে আমাদের এই স্টুডিওতে শুটিং হচ্ছে, এবং থ্যাংক ইউ সো মাচ বাঞ্ছারাম, মিষ্টি মানেই বাঞ্ছারাম, বাঞ্ছারামের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার রয়েছে সাবিত্রীদি তোমার জন্য, এটা তোমার জন্য। এটা আলগাতে পারছি না। এখানে রেখে দিই। শেষ তো করতেই হবে, কারণ শুরু থাকলে তার শেষ আছে। যার স্বপ্ন ছিল কাননবালা হওয়ার
এবং তারপর একটা দীর্ঘ পথ চলা এবং সেখান থেকে এমন একটা জায়গায় এসে পৌঁছলেন যেখানে আহ, কারোর সঙ্গে তুলনা করা যায় না বটেই, তবে নিজেই নিজের কর্মক্ষেত্রে, নিজের কাজে, নিজের সাবলীল অভিনয়ে তিনি কিন্তু উজ্জ্বল। সাবিত্রী চ্যাটার্জির সঙ্গে এতক্ষণ গল্প করে আমার সব থেকে বড় পাওনা যে একজন মানুষ, এত পজিটিভ একজন মানুষ, তিনি খুব খারাপ সময়টাও দেখেছেন, ভালো সময়টাও দেখেছেন, কিন্তু সবটা খুব সুন্দর করে নিজে অতিক্রম করে এসছেন। তো এটা একটা পজিটিভ নোট, সেই পজিটিভ নোটেই কিন্তু আজকের আড্ডা শেষ করছি। আরো একবার সাবিত্রীদি, তোমাকে আমি অনেক ধন্যবাদ জানাই আসার জন্য। খুব ভালো থেকো, এরকম থেকো, আগামী অনেক বছর আরো তোমার ভালো ভালো অভিনয় আমরা দেখার অপেক্ষায় রইলাম, এবং অবশ্যই সুস্থ থেকো। আর আপনারাও খুব ভালো থাকবেন, দেবী আনলিস্টের সঙ্গে থাকবেন। আজকের আড্ডা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং দেবী আনলিস্ট সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজ ফলো করবেন, লাইক করবেন, আর বাকি সমস্ত মাধ্যমগুলোর সঙ্গে থাকবেন। নমস্কার।